নমস্কার, আমি সুপ্রতীক। আমরা অন্য আঙিনার গল্পের একটি নতুন পর্ব নিয়ে আবার হাজির হলাম। আজকে আমার সাথে অতিথি হিসাবে যিনি আছেন তার নাম আত্রেয়ী ভৌমিক। প্রথমেই বলে রাখি যে আত্রেয়ী একাধারে একজন শিক্ষিকা, একজন সমাজকর্মী এবং সাহিত্যিক। আজকে আত্রেয়ীকে আমাদের সাথে পেয়ে আমরা খুব আনন্দিত। ধন্যবাদ আত্রেয়ী। নমস্কার। কেমন আছেন বলুন? চলছে মোটামুটি ভালো। আমরা মূলত যে পর্বগুলো যেভাবে শুরু করি, আমাদের সাথে যারা থাকেন অতিথি হিসাবে তাদের বেড়ে ওঠার গল্প, তাদের ছোটোবেলার গল্প আমরা শুনি প্রথমেই। তো আপনারও ছোটোবেলার গল্প যদি আপনি সংক্ষিপ্তভাবে আমাদের বলেন। ছোটোবেলা বলতে আমি অত্যন্ত সুখী একটি পরিবারে বড় হয়েছি, বাবা মা দাদার সাথে। প্রথম ছোটোবেলাটা কেটেছে খড়দা এবং তারপর কোন্নগরে। সেখানেই যাবতীয় পড়াশোনা, স্নাতকোত্তর সমস্ত কিছু। যেহেতু আমি একটি ভালো পরিবারে বড় হয়েছি, সেই বড় হওয়ার সময়টা আমাকে আমার এখনকার জীবনটা ধারণ করতে অনেকটা সাহায্য করে। কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখে থাকি, একজন সন্তান বা একজন শিশু যে পরিবারে বড় হয় তার অনেকটা এফেক্ট পড়ে তার বর্তমান জীবনে বা তার বড় হওয়ার পথে। আমি যেহেতু পরিবার পেয়েছি ছোটো থেকে খুব সুন্দর একটা, সেহেতু আমি নিজে ভীষণভাবে ওই বিষয়টাকে এখনও বজায় রাখতে চেষ্টা করি। ফলে সম্পর্কগুলো খুব যত্নে থাকে, কারণ আমি বাবা মা সম্পর্ককে খুব ভালো করে দেখেছি। এবং যেহেতু একদম সমবয়সী একজন দাদা, সেহেতু পিছোপিছি দুজনের মধ্যে শেয়ার করে বড় হওয়ার যে আনন্দ, একা একা বড় হওয়া, একমুখী জীবন আমি পাইনি। শেয়ার করে বড় হওয়া, একটা পাড়ায় বড় হয়েছি, সেই পাড়ার জীবন যেটা বর্তমানে ফ্ল্যাটের জীবনে আটকে গেছে, সেই পাড়ার জীবনটা পেয়েছি বলে বোধহয় এখন অবধি নিজেকে খুব ভালো লাগে, নিজেকে প্রিভিলেজড মনে হয়, এটুকুই। আপনার বেড়ে ওঠা তো মফস্বলে? একদম, এখনও তাই। আমি এখনও মফস্বলেরই মানুষ। মফস্বল ভালো লাগে? প্রচণ্ড ভালো লাগে। শহরে এলে আমার একটু দম বন্ধ লাগে, এত গাড়ি ঘোড়া, এত আওয়াজ, এত দূষণ, এত মানুষ। মফস্বলের যে পাড়া কালচারে বড় হয়েছি, সেটাতে আমি খুব শান্তি পাই। মানে সন্ধ্যের পর প্রতি বাড়ি থেকে যে একটা ধূপের গন্ধ বা শাঁখের আওয়াজ, আমি সেই পরিবেশটায় বড় হয়েছি, সেটা আমি সেটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। শহরে আমি কেবলমাত্র কাজের জন্যে আসি। আমার যদি কখনো প্রপার কলকাতায় এসে থাকতে হয়, আমার ভীষণ অসুবিধা হবে। যে পাড়া, যে মানুষের সঙ্গে মানুষের একাত্মতা, মানে একটি বাড়িতে বিপদ হলে অপর 4টি বাড়ি মিলে তার সেই বিপদে ঝাঁপিয়ে পড়ে। আমি এটা দেখে বড় হয়েছি যে আমার মা কখনো কেবলমাত্র আমাদের কথাই ভাবেননি। মানে পাড়ার আর কোন বাচ্চার কোন সমস্যা হচ্ছে বা আদার্স কোনো বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে, কাউকে নিয়ে ডাক্তার যেতে হবে, কিছু করতে হবে, আমি দেখেছি মা এগুলো করেছেন। সুতরাং এখন যে আমাদের একটা ভীষণ চার গণ্ডিতে জীবন আটকে যায়, পাশের ফ্ল্যাটে কেউ মারা গেলেও আমরা জানতে পারি না, সেই জীবনটা আমার ভালো লাগে না। আমি হাঁপিয়ে উঠি। আমার এই পাড়া বাড়ি, জানলা খুললে পাশের বাড়ির লোকটার প্রতিদিন মুখ দেখতে পাচ্ছি, সেই জীবনটাতে আমি খুব অভ্যস্ত একজন মানুষ। শহর কেন্দ্রিক তো বটেই, শহরে আমাদের আসতেই হবে কাজের জন্যে 100 বার। তো আমি কেবলমাত্র কাজেই শহরে আসি। আচ্ছা, এইখানেই আমি একটা কথা মাথায় এলো যে মফস্বল বা একেবারে গ্রামীণ যে সমাজ, সেটা তো ধীরে ধীরে খুব আরবানাইজড হয়ে যাচ্ছে। এই যে একটু আগে আপনি বললেন যে মফস্বলের এখন একটা আটপৌড়ে ব্যাপার রয়েছে, ধূপের গন্ধ, জানলা খুললেই প্রতিবেশীর মুখ, এই ব্যাপারটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এটা কি আপনার সিরিয়াসলি মনে হয় যে আমরা যেদিকে যাচ্ছি তার একমাত্র অনিবার্য পরিণতি আমাদের সবাইকেই শহুরে হয়ে যেতে হবে? হ্যাঁ, একদমই তাই। আমরা যদি শহুরে নাও হয়ে যাই, আমাদের পুরনো পাড়াগুলো তো শহুরের আদলে হয়ে যাচ্ছে। কারণ ছেলে মেয়ে বড় হয়ে বাইরে চলে যাচ্ছে। ওই বিশাল 3তলা বাড়িটায় বাবা মা আর একা থাকছেন না। তার মধ্যে কোনো একজন যদি চলে যান, তাহলে একা মানুষের পক্ষে অত বড় বাড়ি তারা রাখতে চাইছেন না, ফলে সেটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আগে যে বিশাল বড় বড় বাড়ি দেখতাম, সামনে উঠোন দেখতাম, একফালি একটা বারান্দা দেখতাম, তাতে ফুল গাছ থাকতো, এই চিত্রটা বদলে যাচ্ছে। এই চিত্রটা বদলে গিয়ে মফস্বলের প্রচুর এলাকা কিন্তু এখন ওই ফ্ল্যাট নির্ভর। মানে বড় বড় বাড়িগুলো চোখের নিমেষে ভেঙে যাচ্ছে, পুকুরগুলো বুঝে যাচ্ছে, সেখানে আইনি বেআইনি ফ্ল্যাট উঠে যাচ্ছে। মানে আগে যেটা হরাইজন্টাল একটা পরিসর ছিল, ওটা এখন ভার্টিক্যাল। একেবারেই তাই। মানে একেবারেই গাছ কাটা যাচ্ছে, বড় বড় গাছ মানে নির্দ্বিধায় কেটে দিচ্ছে। আগে আমরা দেখেছি যে একটা গাছ কাটা হবে মানে পারমিশন নেওয়ার তো একটা ব্যাপার ছিল, সেই সঙ্গে বাড়ির লোকেরা কেউ রাজিই হতেন না গাছ কাটতে, না কখনোই হতেন না। একটা আম গাছ, একটা কাঁঠাল গাছ, আমি দেখিনি আমার প্রতিবেশী কখনো আমার বাড়ির আম গাছের পাতা তার বাড়ির ছাদে গিয়ে পড়েছে বলে কেটে দিচ্ছে, এরকমটা হয়নি কোনো দিন। কারণ আমার বাড়ির আম তো তার বাড়িতেও যাবে। তো কিন্তু এখন আমরা যেটা দেখি, মানুষ প্রথম কথা ভীষণ অসহিষ্ণু। মানে মানে কোনো গাছের ডালও যদি কোনোভাবেও একটু বাড়ির দেওয়ালে এসে লাগে, তারা সঙ্গে সঙ্গে সেটা নিয়ে প্রতিবাদ জানায়। তো মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ভালো নেই, মানুষের সাথে গাছের সম্পর্কও ভালো নেই, তাই গাছ কাটা পড়ছে।
সেসব করে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। মানুষ খুব স্পর্শকাতর হয়ে উঠেছে অ্যাকচুয়ালি, মানে ওই যে কথাটা বলেন অসহিষ্ণু, প্রচণ্ড অসহিষ্ণু, কোনো মানে কিছুই গায়ে লাগতে দিচ্ছে না। সহ্য করতে পারছে না কিছু, অপরের কোনো সমস্যা সেটাকে সমাধান করতে চাইছে না, উল্টে সেই সমস্যাটার মধ্যে গিয়ে আরও বেশি সমস্যা বাড়াতে চেষ্টা করছে। এবং একটা হয় না, আমরা আগে না ভীষণ অ্যাডজাস্ট করতে পারতাম যে আচ্ছা ঠিক আছে, একদম। এই শব্দটা আমরা খুব ব্যবহার করতাম। আর এখন হচ্ছে যে আমার এটা ঠিক হচ্ছে না, আগেই আমারটা দেখতে হবে যে আমার এটা ঠিক হচ্ছে না। আমি একটা ঘটনা বলবো, মানে আমাদের পাড়ায় একটি ছেলে তখন ড্রাম শিখছে, মানে সে তো রাত্রিবেলা করেই প্র্যাকটিসে বসছে। তো আমাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু কিছু পাড়ার লোক দেখলাম হঠাৎ করে মানে খুব প্রতিবাদী হয়ে উঠলো যে না অসুবিধা হচ্ছে, আরে ওকে তো শিখতে দিতে হবে, ও তো প্র্যাকটিস করতে দিতে হবে। এখন ছেলেটি খুব বড় জায়গায় রয়েছে, আমি দেখতে পাই যে সে মানে একজন বড় সিঙ্গারের সঙ্গে বাজাচ্ছে, কিন্তু ওই যে পাড়ার লোক তখন তাকে একটু সহায়তা করেনি। মানে এইগুলো ছোটোবেলায় দেখিনি, এগুলো কিন্তু বড় হয়ে দেখতে পাচ্ছি। মানে আমি আমার ছোটোবেলাটা তো আসলে খুব সুন্দর করে, আমি প্রথমেই বললাম যেটা একটু সুন্দর করে বড় হয়েছি, তাতে আমি দেখেছি সবাই সবার পাশে থাকে, কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি তো আমি দেখিনি কোনো দিন। পাড়া কালচার মানে আমি দেখিনি যে বিকেলবেলা মা কাকিমারা বসে সমালোচনা করছে, এটাও দেখিনি। হ্যাঁ, আলোচনা হলো, সেটা ভালো আলোচনা, কার কি সমস্যা হচ্ছে বলো, সবাই মিলে যদি একটা কিছু করা যায়, হয়তো কেউ তার সাংসারিক জীবনে একটু অসুবিধে রয়েছে, সেই ব্যাপারে তাকে সহায়তা করা। কি আমার মা আমারই সঙ্গে আরেক বন্ধুকে স্কুলে নিয়ে চলে গেলেন, এরকম নয়। আবার আমি হয়তো কখনো অন্যের কারোর সঙ্গে ফিরেছি, প্রথম কথা অবিশ্বাসের জায়গাটা ছিল না, যেটা এখন নেই। মানে আমি নির্দ্বিধায় আমার বন্ধুর বাবার সঙ্গে ফিরতে পেরেছি, আমার বন্ধুর সঙ্গে ফিরতে পেরেছি একটু বড় হয়েছি যখন। এখন এই স্কোপগুলো কমে যাচ্ছে, মানে এখন তো বাবা শব্দটার ওপরও আর ভরসা করতে পারছে না মানুষ, ফলে বাবার বয়সী কাউকে কী করে ভরসা করবে। ওই জিনিসগুলো না খুব দ্রুত পাল্টে যাচ্ছে চোখের সামনে, ওটা আমাকে খুব কষ্ট দেয় যে আমি যেভাবে বড় হয়েছি সেভাবে আর সব কিছু হচ্ছে না। আচ্ছা বেশ, শুরুতেই আপনাকে আমি তিন রকমভাবে আপনাকে আমি অ্যাড্রেস করলাম, সেটা হচ্ছে প্রথমত সমাজকর্মী, শিক্ষিকা, সমাজকর্মী এবং সাহিত্যিক। আমরা একে একে আসবো। তো সমাজকর্মী হিসেবে নিজেকে, মানে আমার প্রশ্নটা হচ্ছে কি করে শুরু হলো এই যে সোশ্যাল ওয়ার্ক, কি ধরনের কাজ আপনি করেন এই মুহূর্তে করছেন? কিভাবে শুরু হলো বললে, তখনও সোশ্যাল ওয়ার্ক শব্দটার সাথে আমার পরিচয় হয়নি, এত কঠিন টার্ম জানতাম না, তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমাদের স্কুলে, আমি সরকারি স্কুলে পড়াশোনা করেছি, বালিকা বিদ্যালয়, সেখানে আমাদের হাতের কাজ শেখানো হতো। তো আমি তখন ক্লাস 7-এ পড়ি, যখন আমাদের সফটওয়্যার বানানো শেখানো হচ্ছে, এবং ওই মেটেরিয়ালগুলোর খুব দাম ছিল। আমাদের সঙ্গে আমাদের একটি বন্ধু পড়তো যে তার মাসির কাছে বড় হচ্ছে, এবং দিনের পর দিন দেখছি যে ক্লাসে ও জিনিস আনছে না বলে ওকে বাইরে বের করে দেওয়া হচ্ছে। এইটা আমাকে ফার্স্ট হিট করে যে জিনিসটা আনছে না মানে জিনিসটা কেনা হয়নি। আমি ওর সঙ্গে কি কথা বলি যে আমরা যেগুলো কিনেছি তুই সেগুলো কিনিস নি? তখন ও বললো যে না, মাসি বলেছে পড়াশোনার বাইরে আর কিছু কিনে দেবে না। সেই সময় কিন্তু আমরা 7B সেকশনের সমস্ত বন্ধুরা 10 টাকা করে দিয়ে টাকা তুলি, এবং ওর জন্যই মেটেরিয়ালটা আমরা কিনি। যদি বলা হয় তাহলে জ্ঞান তো ওটা আমার প্রথম কাজ, যেটা বন্ধুদেরকে বলে যে, এবং কালেকটিভ যেটাকে এখন ইংরেজিতে ক্রাউড ফান্ডিং বলে, ওটা আমার ছোটোবেলার প্রথম ক্রাউড ফান্ডিং। সেই কাজটা করা হয়েছিল, এবং ওটা ভুলেও গেছিলাম, কিন্তু এখন বলতে গিয়ে আমার মনে পড়লো যে আমি বোধহয় সর্বপ্রথম ওই কাজটা করেছিলাম। তারপর আমি মূলত যে কাজটা করি সেটা হচ্ছে রক্ত নিয়ে কাজ। কীরকম? যেমন ধরুন, প্রতিদিন প্রচুর মানুষের তো রক্ত লাগে হাসপাতাল, নার্সিংহোমে। থ্যালাসেমিয়া পেশেন্ট প্রচুর, আমাদের ছোটো ছোটো বাচ্চারা, হিমোগ্লোবিন কমে যাওয়ার মহিলাদের মধ্যে একটা বিপুল। তারপর এত বড় বড় যদি সার্জারি হয় সেক্ষেত্রে রক্তের সাংঘাতিক চাহিদা। ব্লাড ব্যাঙ্কগুলো মূলত গরমকালে সেই চাহিদাটা পূরণ করতে পারছে না, ফলত ব্লাড ক্যাম্প। এই বিষয়ে যদি কারোর কথা বলতে হয় তাহলে আমার প্রথম যিনি ইন্সপিরেশন রক্তের কাছে, তার নাম প্রিয়ম সেনগুপ্ত, যিনি ব্লাডমেটসের কর্ণধার। আমি প্রথম শিখি কাজটা যে কী করে করতে হয়, যে 40টা ফোন করলে একজন ডোনার পাওয়া যায়, কিন্তু খুব ঠান্ডা মাথায় 40 জনকে ফোন করতে হবে। এই ফোন করে অ্যাপ্রোচ করাটা, আমি জানি আমি রিফিউজড, আমি হবই, এটা জেনেই আমি তাকে ফোন করছি, এবং রাতের পর রাত করেছি এই কাজগুলো। দিনে 5-6টা করে কেস দেখছি। সব থেকে বেশি খেটেছি বোধহয় কোভিডের টাইমটা, একাধারে কোভিড। এই কাজগুলো করতে করতে যখন লোকজনের সঙ্গে পরিচিতি হচ্ছে, বা হয়তো কোথাও নিজের পরিচিতি বাড়ছে, সেটাকে কাজে লাগাতে শুরু করলাম ধীরে ধীরে, এবং তার অন্যতম মাধ্যম হয়েছিল ফেসবুক। আমি ভীষণ কৃতজ্ঞ এই জায়গাটির প্রতি। একটি পোস্ট করলে সেখান থেকে 4জন ডোনার অনায়াসে পাওয়া যায়, এবং আমরা এটা কিন্তু কোনো টাকার বিনিময়ে করি না,
একেবারেই না। যিনি আমাদের হয়ে রক্ত দেন তিনিও টাকা নেন না, পুরোটাই ভলেন্টিয়ারি, পুরোটাই। এবং প্রচুর মানুষ কাজ করছে। আপনি হয়তো আমাকে চিনছেন বা আমার হয়তো আপনার সাথে কথা হচ্ছে, এরকম প্রচুর মানুষ কাজ করছে। তারা বয়সে ছোট, কেউ কেউ বয়সে বড়। কিন্তু এটা করতে করতে আমরা একটা সময় দেখলাম যারা দেয় তারা কেবল দেয়, আর যারা নেয় তারা কেবল নেয়। তো এখন আমরা এই সিস্টেমটা একটু পরিবর্তন এনেছি যে আমি তোমার পরিবারকে রক্ত দেব, তার বিনিময়ে তোমাকে আমার অমুক ব্লাড ক্যাম্পে এসে তুমি যদি সুস্থ হও তাহলে তুমি দেবে, অথবা তোমার বাড়ি থেকে কেউ একজন দেবে। কারণ আমরা বিশ্বাস করি প্রত্যেকটি বাড়িতে একজন করে সুস্থ ব্যক্তি থাকবে যার 18 হয়ে গেছে, যে রক্ত দিতে সক্ষম। এবং রক্ত দিলে ক্ষতি হয় না, এইটার প্রচার আমরা করে থাকি যে রক্ত দিলে ভাই ক্ষতি হয় না, উপকারী হয়। এবং ট্যাটু থাকলে রক্ত দেওয়া যায় না, এটা একটা মারাত্মক মিথ। হ্যাঁ, রক্ত দিলে ক্ষতি হয় না, বা রক্ত দিলে যে ক্ষতি হয়, আমি যে ব্যাপারটা জানতে চাইছি, এই যে ধারণাটা বা এই যে মিথটা, এটা কি সত্যি খুব বেশি রয়েছে? এটা প্রচণ্ড বেশি, মানে এটা বেশি রয়েছে বাড়ির লোকেদের ক্ষেত্রে। মা তুই রক্ত দিই, মানে ছেলে মেয়ে রক্ত দিয়ে এসছে মানে কি একটা হয়ে গেছে, ওদের বোঝানো যাচ্ছে না 7 দিন একটা করে ডিম সেদ্ধ খেলে ব্যাপারটা কিওর হয়ে যাচ্ছে। মানে প্রতি 3 মাস অন্তর রক্ত দেওয়া একটা সুস্থ মানুষের শরীরের জন্য ভালো। ট্যাটু থাকলে রক্ত দেওয়া যায়, কেবলমাত্র 24 ঘন্টা আগে মদ্যপান করলে রক্ত দেওয়া যায় না। প্রতিদিন কোনো ওষুধ ইনটেক করলে রক্ত দেওয়া যায় না। ওজন 45-এর ওপর হলে রক্ত দেওয়া যায়। বয়স 18 হয়ে গেলেই তুমি রক্তদানে সক্ষম। এটুকুই, মানে এই ছোট্টখাট্ট কয়েকটা জিনিস মেনে নিলেই আর কোনো অসুবিধা থাকে না। ট্যাটুর কথা কি বলছিলেন? ট্যাটু থাকলে রক্ত দেওয়া যায়, আর লোকে ভাবে যে ট্যাটু থাকলে রক্ত দেওয়া যায় না। আচ্ছা, হ্যাঁ, এই মিথটা ভেঙেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, সারা গায়ে ট্যাটু, বাট উনি তো ব্লাড ডোনেট করেন। তো এই মিথগুলো যে মিথ্যা, সেটা আপনারা প্রচার করি। এবং আমরা ভ্যালেন্টাইন্স ডের সময় কিরম হয় যে কাপেল রক্ত দিতে আসবে, আমাদের ভ্যান যাবে পাড়ায় পাড়ায়, ওটাই ভালোবাসার উদযাপন যে আমরা একসঙ্গে রক্ত দেব। আমাদের বন্ধু বান্ধবরা, আমাদের পরিচিতরা প্রচুর তাদের নিজেদের বিয়ের দিন সকালবেলা ব্লাড ক্যাম্প করে, আচ্ছা, বাচ্চার জন্মদিনে ব্লাড ক্যাম্প করে। তো এইগুলো চলতেই থাকে। মানুষ এগুলো সম্পর্কে জানে এত কম যে আমরা এগুলো প্রচার করি আমাদের মতন করে, কিন্তু যেহেতু নেগেটিভ পাবলিসিটি নেই না, খুব পজিটিভ একটা বিষয়, রিচ হয়তো একটু কম। কিন্তু আবার আমি রিচ কম বলতেও পারবো না, তার কারণ মুহূর্তে মুহূর্তে রক্তের পোস্ট শেয়ার হচ্ছে, সেখান থেকে কোথা থেকে কে কন্ট্যাক্ট করছে, এইগুলো হয় যে মাঝরাতে একটা কেস সলভ হলো, এবার মানে রাত্রির 2:30-3টের সময় আমরা ঘুমাতে যাচ্ছি খুব শান্তিতে যে না কালকে সকালবেলা ডোনার যাবে রক্ত দেবে। এরকমও হয়েছে যে ডেলিভারি পেশেন্ট ভোর 4:30-এর সময় ফাইনালি একজন ডোনার পাওয়া গেছে, যে সকাল 9টায় গিয়ে, কারণ ব্লাড ব্যাঙ্কের নিয়ম আছে 10টা থেকে বিকেল 5টায় রক্ত দেওয়া যায়। তো ডোনার রক্ত দিয়ে এসেছে এবং পরের খানিকক্ষণ বাদে হয়তো শিশুটির বাবা ফোন করে বলেছেন যে আমার একটি কন্যা সন্তান হয়েছে যার নাম আমি আপনার নামে রাখতে চাই। অ্যাকচুয়ালি আমার তো কোনো সার্টিফিকেট নেই, আমাদের তো কোনো টাকা পয়সা পাই না এই কাজটা করার জন্যে। ওটা সার্টিফিকেট আমার কাছে, ওটা সার্টিফিকেট, বিশাল সার্টিফিকেট। এবং এই যে মানুষ মনে রাখে বা জানায়, হয়তো তার পেশেন্ট বাঁচলেও না, খুব খুব খারাপ কিছু জিনিস ফেস করেছি। 3 মাসের বাচ্চা ক্যান্সার, তার জন্য লাগাতার রক্ত জোগাড় করেছি। একটা চূড়ান্ত বন্ডিং তৈরি হয়েছে তার সাথে, শিশুটির সাথে। 4-5 মাস বাদে তার বাবা জানিয়েছে যে সন্তানটি আর নেই। তো করতে এই জিনিসগুলোর ওপর দিয়ে প্রথম খুব কষ্ট হতো, এখনও হয়, মিথ্যে বলে তো লাভ নেই। কিন্তু এখন হয়তো একটু বড় হয়েছি, এখন হয়তো চলে যাওয়াগুলোকে একটু মানতে শিখেছি। আবার লোকে বাড়ি ফিরে আসে যে একদিন এসে পারলে দেখা করে যাবেন, এরকম একটা ব্যাপার, যে তারা আমাদের থেকে সার্ভিস নিয়েছেন, তারা খুশি। এবং রক্তের তো একটা দামও আছে, এবং একমাত্র একটা জিনিস যেটা আপনি পয়সা দিয়েও পাবেন না, যদি ঘাটতি থাকে আপনি পয়সা দিয়েও সেটা পাবেন না। সরকারি ব্লাড ব্যাঙ্কগুলোর অবস্থা ভীষণ খারাপ, প্রচুর রক্ত এদিক ওদিক হয়, প্রচুর কিছু। আমরা চেষ্টা করি সেই বেআইনি বেনিয়মগুলোকে কাটিয়ে স্বচ্ছতার সাথে কাজটা করার, এবং করতে পারছি এতগুলো বছর ধরে। এটুকুই। এর পাশাপাশি আর কি ধরনের কাজ করেন? অক্সিজেন কোভিডের টাইম থেকে শুরু হয়েছে। আমি ওয়েস্ট বেঙ্গল কোভিড কেয়ার ইউনিটের হায়েস্ট স্কোর করেছিলাম সেই সময় দাঁড়িয়ে, কেস সলভ করেছিলাম, হাসপাতালে ভর্তি করানো। এটার জন্য অবভিয়াসলি ডাক্তারদের থ্যাংক ইউ বলতে হবে। প্রচুর ডাক্তার বন্ধু বান্ধবরা সেই সময় ছিলেন যারা সাহায্য করেছেন। বাড়ির লোককে সময় দিতে পারিনি, মায়ের কোভিড হয়েছিল, সময় দিতে পারিনি, কারণ আমার বারবার মনে হয়েছিল আমার বাবা দাদা আছে, কিন্তু আমি যার হয়ে কাজ করছি তার কেউ নেই। সেই সময় বাড়ি বয়স্ক মানুষদের খাবার পৌঁছে দেওয়া, অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া, আরও নানাবিধ। তো এটা মানে ধরে নেওয়া যায় যে
মূলত ওই কোভিড পিরিয়ডে, কোভিড টাইমিংয়ে এত না, রক্তের কাজ করছি তারও আগে তারও আগে থেকে। কোভিড তো 6 বছর, 2020 থেকে যদি আমি ধরি, রক্তের কাজ করছি 9 বছর। হ্যাঁ, মানে ওই সময়টা এমন একটা ভাইব্রেটনিং একটা সময়, যে সময়টা আরও মানে একটা ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছে এই ব্যাপারগুলোকে আরও ভীষণ পরিমাণে। এবং আমরা তখন বুঝলাম যে কত মানুষ, মানে মানুষ কিন্তু খুব অসহায়। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা বিশাল ঝকঝকে কিছু, ভিতরে অসম্ভব ভাঙাচোরা। মানে আমরা জানি না আমার পাশের বাড়ির লোকটা কতটা একা, আমরা তো জানি না, কারণ আমরা তো ভীষণ ব্যস্ত, আমরা খোঁজ নিচ্ছি না। ওই মানুষটা অসুস্থ হওয়ার সময় বুঝলাম যে তার বহন করবার মতন কেউ নেই, তাকে বহন করবার মতন কেউ নেই। এই বিষয়গুলো আমরা তখন দেখতে শুরু করলাম, এবং প্রচুর মানুষ সেই সময় আমাদের সঙ্গে জুড়ে ছিলেন, প্রচুর মানুষ। তার ফলে একা একা তো কেউ কিছু করতে পারে না, একটা গোষ্ঠী লাগে, একটা দল লাগে। তবে আমার এটা ভেবে খুব ভালো লাগে যে আমি যখন পোস্ট করেছি বা আমার সূত্রে বহু মানুষ এই কাজটার সঙ্গে যুক্ত হয়েছেন, এসেছেন, ভালো লেগেছে। তবে কিছু কিছু মানুষকে দেখেছিলাম সেই সময়টুকুই কাজ করেছে, পরে হয়তো ব্যস্ততায় হারিয়ে গেছে। কিন্তু আমাদের কোথাও একটা দায়বদ্ধতা আছে, আমরা ঠিক হারিয়ে যেতে পারছি না, করে যাচ্ছি ক্রমাগত, এখনও করে যাচ্ছি। ভীষণ রকমভাবে এনগেজড এই ব্যাপারটার মধ্যে, খুব খুব এনগেজড। এই কাজটাই এমন, আপনি যদি শুরু করেন, আপনি ওখান থেকে বেরিয়ে আসতে মানে আপনার মনে হবে যে একটা মানুষ রক্ত খুঁজে পাচ্ছে না আর আমি খুব আরাম করে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ছি, এটা হবে না। মানে যদি বিন্দু মাত্র আপনি মানুষ হন, শরীরে নয়, বিন্দু মাত্র যদি আপনি মানুষ হন, তাহলে একটা লোক রক্তের অভাবে ঘুরে বেড়াচ্ছে, একটা লোক রক্তের অভাবে মরে যাচ্ছে, অক্সিজেনের অভাবে বাঁচবে না, আপনি কিছুতেই শান্তিতে খেতে পারবেন না, ওটা সম্ভব নয় আপনার জন্য। এই যে চেতনাটা, এই যে রিয়েলাইজেশন, একজন মানুষ ভালো নেই, আমি কি করে ভালো থাকি, এটা তো সবার আসে না। এটা খুব খুব সিলেক্টিভ কিছু মানুষের, খুব কম। মানে এই চেতনা যাদের, তাদের আমি সংখ্যালঘুই বলব হয়তো। তো এই রকম চেতনা বা রিয়েলাইজেশন বা অনুভূতি একটা মানুষের ভেতর কি করে তৈরি হয়? আমি এই প্রসঙ্গ থেকেই যেটায় যাব, যে আপনার ব্যক্তিগত ছোটোবেলা থেকে এই অবধি বেড়ে ওঠার যে পর্যায়, সেখানে ব্যক্তিগত কোনো এরকম কোনো অভিজ্ঞতা আপনার হয়েছে যে যেখানে আপনার নিজেকে ভিকটিম মনে হয়েছে? না, আমি আপনাকে একটু আগে বললাম যে আমি খুব প্রিভিলেজড। আমি এই বিষয়টা কখনো ফেস করিনি। তার একটাই কারণ, এই দুর্যোগ আমার বাড়ি অবধি এখনও আসেনি। কিন্তু আমার দরজায় কবে দুর্যোগ আসবে, তবে আমার চেতনা খুলবে, ওই মানুষটা আমি নই। এই মানুষটা আমি কোনো দিনই নই। না হলে আমার বন্ধুর মেটেরিয়াল জুটছে না বলে আমি কেন ইনিশিয়েটিভ নেব? বা আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি, সেটিও সরকারি স্কুল, সেখানে হস্টেল ছিল। তো একটি বাচ্চার সোয়েটার ছিল না, আমি আমার সোয়েটার তাকে দিয়ে এসেছি, এবং স্কুল থেকে বেরোনোর সময় যখন তোমার সোয়েটার কোথায়, আমি বলেছি আমি হারিয়ে ফেলেছি। বকা খেয়েছি, কিন্তু বলিনি যে দিয়ে এসেছি। আমি কলেজে যখন পড়ি, তখন আমি প্রাইভেট টিউশন নিতে যেতাম হিনমটরে। ওখানে একজন অন্ধ ধূপওয়ালা থাকতেন, আমি প্রতি শুক্রবার তার সঙ্গে ধূপ বিক্রি করতাম। আমার খুব মজা লাগতো কাজটা করতে। তখন আপনার কিরম বয়স? আমি কলেজ ফার্স্ট ইয়ার। হ্যাঁ, তো আমার খুব ভালো লাগতো যে আমি কাজটা করে দিতে পারছি। এরকম অসংখ্য ছোটোখাটো কিছু করেছি, অসংখ্য ছোটোখাটো। কখনো সবসময় এটার পজিটিভ ইম্প্যাক্ট হয়নি, লোকে ঠকিয়েওছে, হবেই। আমাকে হয়তো বলা হয়েছে যে এটা কিন্তু ভুল স্টেপ হচ্ছে, এটা কিন্তু মনে হচ্ছে সঠিক স্টেপ নয়। তখন এটা বিশ্বাস করেছি আমি আমার জায়গায় সঠিক, সে ঠকাচ্ছে। পজিটিভ নেগেটিভ অনেক কিছু হয়েছে। মানে এমনও হয়েছে যে প্রচুরবার কনফিউজড হয়েছি। এখন যেমন অথেন্টিক প্লেস ছাড়া আর জড়াই না, কিন্তু হয়েছে। মানে এক নাগারে এত কাজ করতে করতে, যে ভীষণ ভালো লেখে তার তো সব লেখা ভালো না, তার দু একটা লেখা খাজা হয়। যে প্রচণ্ড ভালো পড়াশোনায়, তারও দু একবার পরীক্ষার নম্বর খারাপ হয়েছে। আমারও দু একটা এরকম কাজ রয়েছে যেগুলো করার পর মনে হচ্ছে যে এটা আমি না করলেও পারতাম। সেইগুলো করতে করতে আসলে ঠেকতে অনেকটা শিখেছি। অনেকটা এরকমও হয়েছে যে হয়তো ফোন করেছেন কোনো পেশেন্ট পার্টি, সেই সময়টার জন্য হয়তো ফোন ধরতে পারিনি, তখন হয়তো বলেছেন যে আমরা পাবলিসিটি পাওয়ার জন্য এই কাজগুলো করি, আদপে আমরা এগুলো করিই না, পাবলিসিটি পাওয়ার জন্য এই কাজগুলো আমরা করি। তো এবার সেটাকেই যদি আমি ধরে বসে থাকতাম, তাহলে আমি আপনার সামনে এখন বসে নেই, আপনি আমাকে এই প্রশ্নগুলোও করতেন না, আমার কাজগুলোও হতো না। কিন্তু হয়েছে, একেবারে হয়নি আমি এটা বলতে পারবো না। আপনি শিক্ষিকা, এটা শুরু কীভাবে? লাস্ট 11 বছর ধরে স্কুলে পড়াচ্ছি। সেটা তো একটা নিয়ম মাফিক পড়ানো, তার বাইরে আমি যতদূর জানি। হ্যাঁ, তার বাইরে বলতে দেখুন, আমি বয়স্ক শিক্ষার সঙ্গে জড়িত ছিলাম। আমি স্টেশনের বাচ্চা পড়িয়েছি। স্টেশনের বাচ্চা পড়িয়েছি বলতে তাদের তো স্কুল যাওয়া নেই, তাদের তো বাবা মায়েরা স্কুলে পাঠাবেও না,
তাদেরকে খুব করে বোঝানো যে অন্তত যোগ বিয়োগটা একটু শিখতেই হবে, অন্তত সই করাটা একটু শিখতেই হবে, তুমি যেভাবে ঠকছো তোমার সন্তান যেন না ঠকে। এবং সেটা একদম প্রথমেই খুব পজিটিভ হয়নি, মানে আমাকে দিনের পর দিন ফিরে আসতে হয়েছে ওই জায়গাগুলো থেকে, কিন্তু প্রতিদিন যেতে যেতে এবং খালি হাতে যেতাম না কখনো। যেমন স্কুল ছুটকে স্কুলে ফেরাতে মিড ডে মিল, আমিও সেরকম খাওয়ার হাতে তাদের কাছে যেতাম যে তুই যদি এটা করিস আমি এটা দেবো, তুই যদি আজকে এই পড়াটা করিস তাহলে আমি ওটা দেবো। এটা কোন সময়টা? আমার কলেজে পড়ার সময় থেকেই এই কাজগুলো হতে থেকেছে বহু বছর ধরে, এবং খুব একদিনে তো কিছু হয়নি, দীর্ঘ বছরের একটা শ্রম, আমি তো বলবো শ্রম, কারণ আমি খুঁজেছি, হয়তো ওখানকার কোনো লোককে বলেছি যে আপনি একটু ওদের সঙ্গে আমায় কথা বলিয়ে দেবেন, হয়তো কেউ বলেছে যে ওর তো মা কাজ করে বাবা নেই, এইরকম কাজ করতে করতে আবার ধরুন কোনো একজন মিস্ত্রি যে কাজ করতে করতে মই থেকে পড়ে মারা গেছে, তৎক্ষণাৎ সেই ফ্যামিলিটার দায়িত্ব নিতে হয়েছে। আপনি নিয়েছেন? আমি একা নিইনি, কিন্তু মানে আমি তো একা খুব সামান্য মানুষ, তখন হয়তো দু একটি নিজের লোককে বলেছি যে আমি না এরকম একটা কিছু করতে যাব, মানে আমাকে এরকম একটা কিছু করতে হবে, তো তারা ফিনান্সিয়ালি হেল্প করেছে। এইটা কোভিডের সময়ও দেখেছি, আমফানের সময় সবথেকে বড় কথা, সুন্দরবনে ত্রাণের কাজ করেছি, বাড়ি বাড়ি ভরে গেছে ত্রাণে, সেই সময় নিজের একটি বিপদও ঘটেছিল, কিন্তু ত্রাণের কাজ থেমে থাকেনি, সেই নিয়েও বেঁধে চলেছি, কন্টিনিউয়াসলি কাজ করে চলেছি। ছোটোটা লরিগুলো এসেছে বাড়িতে, একের পর এক ত্রাণ নিয়ে ছেলেপুলেরা চলে গেছে, একা কিছু করিনি। ওই সময়ও দেখেছি যে লোকে টাকা দিয়ে বলে গেছে যে আমাদের জানাতে হবে না যে তুমি কোথায় খরচা করছো, শুধু তুমি যেখানে পাঠাতে চাও তুমি সেখানে, এই বিশ্বাসটা না আমাকে অর্জন করতে, মানে ক্রাউড ফান্ডিংয়ের নামে খুব একটা নোংরামো হয় তো, ওই বিশ্বাসটা আমি আজও রেখেছি। কিন্তু এবং এটা একটা বিশাল দায়বদ্ধতা, এটা খুব বিশাল, আমি তাদেরকে দেখিয়েছি যে ভাই তুমি এই টাকাটা দিয়েছিলে, আমি কিন্তু, তারা হয়তো বলেছে তুমি দেখাচ্ছ কেন বা দেখাচ্ছিস কেন, এমনও মানুষ তারা হয়তো আমাকে সামনাসামনি দেখেই নি আজ অবধি, কারণ আমার সামনাসামনি ইন্টারাকশন খুব কম হয় মানুষের সাথে, তারা হয়তো আমাকে দেখেও নি, কিন্তু কাজটা আমি করছি বা আমি কাজটার সঙ্গে যুক্ত বলে চোখ কান বন্ধ করে সেখানে টাকা পাঠিয়েছে। কেবল মানুষ নয়, পশুর ক্ষেত্রেও কোনো জায়গার বিড়াল অসুস্থ, কোনো জায়গার কুকুর অসুস্থ, যে আত্রেদি তুমি একটু দেখলে ভালো হয়, কিছুই করতে হয়, তুমি একটু শেয়ার করে দিলে ভালো হয়, তখন হয়তো আমি শেয়ার করেছি, তখন 4টে লোক এসেছে, একটা কাজ উদ্ধার হয়েছে। যতদূর আমি জানি আপনার সঙ্গে কথা আগে যখন বলছিলাম, তার নিরিখে একটা স্কুল, কোথাও একটা গ্রামের একটা স্কুল আপনি চালান। আমি বলতে আমাদের লোক মানুষেরা চালায়, সুন্দরবনের শীতলিয়া পাঠশালা, সেখানে বাচ্চাদের প্রতি মাসে একটি বাচ্চার দায়িত্ব নিতে হলে আপনাকে 500 টাকা অথবা 700 টাকা দিতে হবে। আপনি অ্যামাউন্টটা ভালো করে শুনবেন, কিন্তু মানে আপনি এখান থেকে একটু ক্যাবে এলেই বোধহয় 500 টাকা চলে যাওয়া উচিত, সেখানে প্রতি মাসে একটা বাচ্চার খরচ 500 টাকা অথবা 700 টাকা, সেটা দিলে সেই বাচ্চাটির খাওয়া এবং পড়া হচ্ছে। এটা শুরু করে নীলোৎপল বলে আমাদের একজন ভাই, ওই পুরো দায়িত্ব নিয়ে বিষয়টা করে, এবং ধীরে ধীরে আমাদের মারফত প্রচুর মানুষ এসেছেন। সেই স্কুল 4টি পাঠশালা চলছে এখন অবধি ভালো মতন। আমরা জেনারেটর কিনেছি, আমরা পুজোয় সেই গ্রামের বয়স্ক মানুষদের মায়েদের শাড়ি দিই, শীতের বস্ত্র দিই। এটা কি প্রি প্রাইমারি? না, হাই স্কুল, তারা মাধ্যমিকও দেবে। আচ্ছা। হ্যাঁ, এবং এরকমও হয় ওই টাকাটা দিয়ে তো তাদের প্রতি মাসে হচ্ছে, ধরুন আমার জন্মদিনে আমি গ্রামের বাচ্চাদেরকে খাওয়াতে চাই, একটা অ্যামাউন্ট দিলাম, সকালের জল খাবার খেলো, দুপুরবেলা মাংস ভাত খেলো। এরকম ধরুন অন্য কেউ বলো তার বিবাহবার্ষিকী, কারোর বাবার বাৎসরিক, এটা ছড়াতে ছড়াতে এই জায়গায় আজকে এসেছে যেখানে মানুষেরা জানতে পারে। তো এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি সেটাও বললাম যে যদি বিন্দুমাত্র স্কুল নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, যদি যুক্ত হতে চান যুক্ত হতে পারেন। একটি বাচ্চার দায়িত্ব নেওয়া মানে একটা বিশাল বিষয় আমার কাছে মনে হয়, যে আমরা তো ছোটোখাটো প্রচুর পাপ আমরা করে থাকি, যদি মনে হয় যে পাপস্খলন হয় কিছুর দ্বারা, সেটা একমাত্র মানুষের সেবা। মন্দিরে 500 টাকা দেওয়ার চেয়ে একটা বাচ্চাকে প্রতি মাসে 500 টাকা দিয়ে তার খাওয়া এবং থাকা এবং পড়াটা সিকিওর করা একজন মানুষ হিসাবে আমাদের নৈতিক কর্তব্য। আপনারা যারা আমাদের অনুষ্ঠানের নিয়মিত দর্শক, যারা প্রতিটি পর্বই মন দিয়ে দেখেন, তারা আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।